রামপুর নামের একটি ছোট গ্রামে রাজু নামে এক ১৮ বছরের ছেলে থাকত। রাজু ছিল অনাথ। জন্ম দেওয়ার সাথে সাথেই তার মা মারা যান, আর তার বাবা ছিলেন তাকে বড় করে তোলার একমাত্র ভরসা। রাজু যখন ৮ বছরের ছিল তখন তার বাবা কোনো কাজে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু আর কখনো ফিরে আসেননি। এরপর রাজু সম্পূর্ণ একা হয়ে যায়। রাজু গ্রামের একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। তার বাড়ির কাছেই গ্রামের সরপঞ্চ ও তার স্ত্রী থাকতেন। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই রাজুর বাবা মা মারা যাওয়ার পর তারাই রাজুকে লালন পালন করেছিলেন। একদিন সরপঞ্চের স্ত্রী রাজুর জন্য খাবার নিয়ে আসেন। এই নাও রাজু বাবা, খাবার খেয়ে নাও, আর যদি কম পড়ে তাহলে আমার কাছে এসে নিয়ে যেও। আরে মাসি, আমি আর কতদিন আপনাদের ওপর বোঝা হয়ে বসে থাকব? এখন তো আমার লজ্জা লাগে। আরে বাবা, তুমি এসব কি কথা বলছো? তুমি যদি আমাদের নিজের সন্তান নাও হও, তার মানে এই নয় যে তুমি আমাদের উপর বোঝা। সামনে থেকে এসব কথা আর বলবে না, চুপচাপ খাবার খাও। এই কথা বলে সরপঞ্চের স্ত্রী সীমা সেখান থেকে চলে গেলেন। রাজু শান্তভাবে খাবার খেল। খাওয়া শেষ করে সে যখন কুঁড়েঘর থেকে বাইরে বের হলো, তখন সামনে সরপঞ্চকে দেখতে পেল। রাজু তাকে দেখে সোজা তার কাছে চলে গেল। রাজু বাবা, খাবার খেয়ে নিয়েছ তো? জি সরপঞ্চ সাহেব, একটু আগেই মাসি খাবার দিয়ে গিয়েছিলেন, আমি সেটা খেয়েই ঘর থেকে বেরিয়েছি। হ্যাঁ, ভালো করেছ। এখন তুমি বড় হয়ে গেছো বাবা, নিজের যত্ন নেওয়া শিখো। জি সরপঞ্চজি, ৮ বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনিই আমার খেয়াল রেখেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগে। এখন আমি কিছু কাজ করতে চাই। এতে লজ্জার কি আছে বাবা? আমরা তো সবসময় তোমাকে আমাদের নিজের সন্তানই মনে করেছি। তবে যদি তোমার সত্যিই কিছু করার ইচ্ছে থাকে তাহলে শোনো, গ্রামের পাশের জঙ্গলটা এখন আর আগের মতো বিপজ্জনক নেই। চাইলে সেখানে গিয়ে কাঠ কাটতে পারো বা মধু সংগ্রহ করতে পারো। জি সরপঞ্চজি, আমি কালই জঙ্গলে যাব। এখন সময় এসেছে যে আমি নিজের জন্য আর আপনার জন্য কিছু করে দেখাই। পরদিন রাজু একটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পা দিয়েই সে ভাবতে লাগল, যাই হোক না কেন, সরপঞ্চজি শৈশব থেকে আজ পর্যন্ত আমাকে অনেক সাহায্য করেছেন। এখন সময় এসেছে নিজের পায়ে দাঁড়িয়ে দেখানোর এবং তাদের সেবা করার, যাতে তারা কখনো সন্তানের অভাব অনুভব না করেন এবং সবসময় সুখে থাকেন। রাজু এসব ভাবছিল, এমন সময় হঠাৎ তার চোখ পড়ল একটি কোকিলের দিকে, যে তাকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছিল। আরে, এই কোকিলটা আমাকে এত গভীরভাবে কেন দেখছে? এর আকার তো অন্য কোকিলদের চেয়ে বড়, আর দেখতেও বেশ ভয়ঙ্কর লাগছে। রাজু এইটুকু বলতেই কোকিলটি উড়ে এসে তার কাছে বসল এবং মানুষের কণ্ঠে বলল, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। তোমার নাম রাজু, আর তুমি মোহনের ছেলে। কোকিলকে কথা বলতে দেখে রাজু খুব ভয় পেয়ে গেল এবং বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো কোকিল, তাহলে মানুষের মতো কথা বলছো কিভাবে? হয়তো এটা আমার চোখের ভুল। কোনো কোকিল কি মানুষের মতো কথা বলতে পারে? না, এটা তোমার চোখের ভুল নয়, আমি সত্যিই কথা বলতে পারি। আসলে আমি একসময় মানুষই ছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছিল, আর তাই আমি কোকিলের রূপে পরিণত হয়েছি। আমি তোমার বাবার সব গোপন রহস্য জানি। কিছুদিন আগে তিনি জঙ্গলে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। আরে, তুমি কে জানি না, আমি কিভাবে তোমার কথায় বিশ্বাস করব? কখনো ভেবে দেখেছ, তুমি এত বছর ধরে বাবাহীন জীবন কাটাচ্ছ, কিন্তু গ্রামে কেউই তোমার বাবার কথা বলে না, কেউই তোমাকে সাহায্য করে না, শুধু তোমার গ্রামের সরপঞ্চ ছাড়া। কিন্তু আমি তোমার বাবার ব্যাপারে সবকিছু বলতে পারি। তোমার বাবা এখনো জীবিত, আর আমি এটাও জানি যে তিনি কোথায় আছেন। তাহলে বলো, আমার বাবা কোথায়? আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি অবশ্যই তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাজুর কেন জানি সেই কোকিলটাকে দেখে ভয় লাগতে শুরু করল। আরে,
আমার তো মনে হচ্ছে এটা কোনো রাক্ষস যে আমাকে নিজে ফাঁদে ফেলতে চাইছে। এর আগে যে এটা আমার ক্ষতি করে ফেলে তার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। এই কথা ভাবতেই রাজু দ্রুত গ্রামের দিকে দৌড়ে চলল এবং অল্প সময়ের মধ্যেই নিজের ঘরে পৌঁছে গেল। ঘরে পৌঁছে হাঁপাতে হাঁপাতে সে বলল, আরে বাপরে, এই জঙ্গলটা তো খুবই ভয়ঙ্কর। এখানে তো পশুরাও মানুষের মতো কথা বলে। আমার তো মনে হচ্ছে ওটা নিশ্চয়ই কোনো রাক্ষস ছিল। আমি আর কখনোই ওই জঙ্গলে যাব না। রাজু যখন এসব ভাবছিল ঠিক তখনই সরপঞ্চের স্ত্রী তার জন্য খাবার নিয়ে এলেন। রাজুকে এতটা আতঙ্কিত দেখে তিনি বললেন, আরে রাজু বাবা, তুমি এত ঘাবড়ে গেছো কেন? দেখছি ঘামও বেরোচ্ছে। সব ঠিক তো? কিছু না মাসি, একটু মাথা ব্যথা করছিল। আরে বাবা, শরীর যদি ভালো না থাকে তাহলে কাজ করো না। নাও, আগে এই খাবারটা খেয়ে নাও আর একটু বিশ্রাম নাও। রাজু মাথা ব্যথার অজুহাত দিয়ে সত্যিটা লুকিয়ে রাখল। মাসি আর বেশি প্রশ্ন করলেন না, শুধু খাবারটা তার হাতে দিয়ে ধীরে করে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই রাজুর মনের ভয় কেটে গেল। সে নিজের মনেই বলল, আরে, মনে হয় গতকাল কোকিলটাকে কথা বলতে দেখে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ভালো করে ভাবলে তার কথাগুলোতে সত্যতার ছাপ আছে। ওই কোকিল নিশ্চয়ই আমার বাবার সম্পর্কে কিছু জানে। আর এটাও সত্যি যে গ্রামে কেউই আমার বাবার কথা বলে না। যখনই আমি সরপঞ্জিকে বাবার ব্যাপারে জিজ্ঞেস করেছি, তিনি সবসময় কথাটা এড়িয়ে গেছেন। শুধু এটুকুই বলেছেন যে আমার মা আমাকে জন্ম দিয়েই মারা গেছেন, আর আমার বাবা অনেক বছর আগে জঙ্গলে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। আমার আবার ওই জঙ্গলে যাওয়া উচিত এবং সেই কোকিলটাকে খুঁজে বের করে বাবার সম্পর্কে জানতে হবে। এই কথা বলে রাজু আবার জঙ্গলের দিকে রওনা হলো এবং অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলের সেই একই জায়গায় পৌঁছে গেল যেখানে আগের দিন সে কোকিলটির সঙ্গে দেখা করেছিল। কোকিলটি সেখানে আগেই উপস্থিত ছিল। রাজুকে দেখে সে উড়ে সোজা তার কাছে এসে গেল। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, কারণ তুমি তোমার বাবা মোহনের মতোই সাহসী। আমি শুধু এই কারণেই এসেছি, কারণ আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। তুমি বলেছিলে যে তুমি আমার বাবার ব্যাপারে জানো। তাহলে বলো, আমার বাবা কোথায় আছেন? আমি তার সঙ্গে দেখা করতে চাই। গতকাল আমি বলেছিলাম, এর জন্য আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমাকে তোমার বন্ধু মনে করো। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করছো, আর মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে তোমার লজ্জাও লাগে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমি সত্যিই গরিব। ছোটবেলা থেকেই সরপঞ্জি আর তার স্ত্রী আমাকে মানুষ করেছেন, কিন্তু সবসময় তাদের ওপর বোঝা হয়ে থাকা আমার ভালো লাগে না। আমি চাই এখন নিজে উপার্জন করি, যাতে ওনারা দুজন শান্তিতে বসে খেতে পারেন এবং সুখে থাকতে পারেন। তুমি যদি চাও, আমি তোমাকে ধন উপার্জনের পথ দেখাতে পারি। সত্যি? কিন্তু কিভাবে? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? আমি এই জঙ্গলের সব রহস্য জানি। এসো, আমার সঙ্গে চলো। এই কথা বলে কোকিলটি উড়ে গেল আর রাজু তার পেছন পেছন চলতে লাগল। চলতে চলতে কোকিলটি রাজুকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। এই গুহার ব্যাপারে কেউ কিছুই জানত না, কারণ আগে এই জঙ্গলটাকে খুব বিপজ্জনক বলে মনে করা হতো। সেই কারণেই লোকজন এই জঙ্গলে আসতে পছন্দ করত না। গুহার ভেতরে ঢুকতেই রাজুর চোখ পড়ল একটি সিন্দুকের ওপর। আরে, এই সিন্দুকের ভেতরে কি আছে? আমি এখনই এটা খুলে দেখি। রাজু যখন সিন্দুকটি খুলল, তখন তার ভেতর থেকে অগণিত হীরা জহরত বেরিয়ে এলো। সেগুলো দেখে রাজু বিস্ময়ে বলল, আরে বাপ রে, এই সিন্দুকের ভেতরে তো অসংখ্য হীরা জহরাত রয়েছে। এগুলো কার? তুমি আগে ধনী হয়ে ওঠো, তারপর আমি তোমাকে বলবো কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। আর যখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দেবে, তখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গে মিলিয়ে দেব। আমি জানি তিনি কোথায় আছেন। সেই দিনের জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। কিন্তু একটা কথা মনে রেখো, আমার ব্যাপারে কারো কানে কানেও যেন খবর না পৌঁছায়।
যদি কেউ জেনে যায় তাহলে তোমার বাবার সঙ্গে দেখা করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। রাজু সেই সিন্দুকটি তুলে নিজের ঘরের দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে সে সিন্দুকটি একপাশে রেখে দিল। ঠিক তখনই সরপঞ্চ ও তার স্ত্রী রাজুর জন্য খাবার নিয়ে এলেন। একপাশে রাখা সিন্দুকটি দেখে সরপঞ্চ রাজুকে জিজ্ঞেস করলেন, রাজু বাবা, এই সিন্দুকটা কোথা থেকে এলো আর এর ভেতরে কি আছে? সরপঞ্চের প্রশ্নে রাজু কিছু বুঝে উঠতে পারল না। তিনি কি উত্তর দেবে? এর মধ্যেই সরপঞ্চের স্ত্রী সিন্দুকটি খুলে ফেললেন। ভেতরে থাকা দামি হীরা ও জহরত দেখে তিনি বিস্ময়ে বললেন, রাজু বাবা, তোর কাছে এত হীরা জহরত এলো কোথা থেকে? রাজু চাইলে সব সত্য বলে দিতে পারত, কিন্তু তার মনে পড়ল কোকিলের কথা, যে তাকে কঠোরভাবে নিষেধ করেছিল। তাই সে অন্য কথা বলল। মাসি, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কাটতে কাটতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। তখন সেখানে একটা গুহা দেখতে পাই। গুহার ভেতরে ঢুকে এই সিন্দুকটা দেখি। সেখান থেকেই তুলে এনে বাড়ি নিয়ে এসেছি। রাজু, তুমি এটা ঠিক করনি। হতে পারে এই সব হীরা জহরত বাদশাহর। সম্ভবত তিনি এগুলো সেখানে নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। যদি এই খবর কোনোভাবে বাদশাহ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তিনি আমাদের কঠোর শাস্তি দেবেন। যদি কোনোভাবে বাদশাহ জানতে পারেন যে কেউ তার সোনা চুরি করেছে, তাহলে আমাদের কঠিন শাস্তি পেতে হবে। তার আগেই, অর্থাৎ এই খবর বাদশার কানে পৌঁছানোর আগে আমাদেরই এই সোনা বাদশার কাছে পৌঁছে দিতে হবে। সরপঞ্চের কথা শুনে রাজু ভাবল, এখন সে কিভাবে সরপঞ্চজিকে বোঝাবে যে এই হীরা জহরত বাদশাহর নয়, এগুলো তো সেই কোকিলই তাকে দিয়েছে। কিন্তু যদি সে কোকিলের কথা বলে দেয়, তাহলে তার বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে। আর রাজুর কাছে এই হীরা জহরত থেকেও বাবার সঙ্গে দেখা করাটাই বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই রাজু সরপঞ্চের কথায় রাজি হয়ে গেল বাদশাহকে হীরা জহরত দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে সরপঞ্চ সাহেব, আপনি যেমন বলছেন তেমনই হবে। আমরা এখনই এই সিন্দুকটা বাদশার কাছে দিয়ে আসি। এই কথা বলে রাজু সিন্দুকটি নিজের মাথায় তুলে নিল। তারপর সে ও সরপঞ্চ বাদশাহর দিকে রওনা হল। অল্প সময়ের মধ্যেই তারা বাদশাহর দরবারে পৌঁছে গেল। বাদশাহর সামনে সিন্দুকটি রেখে সরপঞ্চ বললেন, বাদশাহ সালামত, এই ছেলেটি আমার প্রতিবেশী। এই ছেলেটি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। সেখানে একটি গুহার ভেতরে সেই হীরা জহরতের সিন্দুকটি পেয়েছে। আমাদের সন্দেহ হলো হয়তো এটা আপনারই, তাই আমরা সঙ্গে সঙ্গে এটি আপনার দরবারে নিয়ে এসেছি। এই সব কথা শুনে বাদশাহর মনে লোভ জেগে উঠল, কারণ তিনি ভালো করেই জানতেন যে এই সিন্দুকটি তার নয়। কিন্তু এত মূল্যবান হীরা জহরত দেখে তার মনে ভাবনা এলো, এই হীরা জহরত আসলে আমার নয়, কিন্তু যখন ভাগ্যক্রমে এগুলো আমার হাতেই এসে গেছে, তখন কেনই বা আমি এগুলো নষ্ট হতে দেব? বরং এদের বদলে এই লোকগুলিকে কিছু পুরস্কার দিয়ে দিই, যাতে ওরা খুশি থাকে আর এই ধন সম্পদটাও নিরাপদে আমার কাছেই থেকে যায়। হ্যাঁ, এই সিন্দুকটি আমারই। আমিই এটি সেখানে নিরাপদে রেখেছিলাম। কিন্তু তোমরা দুজন সততার সঙ্গে এই সিন্দুকটি আমার দরবারে এনে খুব ভালো কাজ করেছ। আমি তোমাদের এই সততায় খুব খুশি, তাই তোমাদের পুরস্কৃত করা হবে। তারপর মহারাজ মন্ত্রীকে আদেশ দিলেন, মন্ত্রীমশাই, এই সিন্দুকটি এদের কাছ থেকে নিয়ে খাজানায় রেখে দাও। আর হ্যাঁ, এরা সততার প্রমাণ দিয়েছে, তাই আমার খাজানা থেকে এদের পুরস্কার হিসেবে কিছু অর্থ দিয়ে দাও, যাতে এরা খুশি হয় এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকে। মন্ত্রী বাদশাহের আদেশে তাদের কাছ থেকে সেই সিন্দুকটি নিয়ে নিল এবং বদলে পুরস্কার হিসেবে কিছু অর্থ দিয়ে দিল। সরপঞ্চ সেই অর্থ পেয়ে খুব খুশি হলেন, কিন্তু রাজুর মন অস্থির হয়ে উঠল। সে ভালোভাবেই জানত যে বাদশাহ মিথ্যা বলছেন, কিন্তু সে কিছু বলতে পারল না, কারণ কোকিল তাকে নিজের পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছিল। রাজুর ভয় ছিল সে যদি সত্য বলে দেয়, তাহলে তার বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে। রাজুর কাছে ধন সম্পদের চেয়েও বাবার সঙ্গে দেখা করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই সে চুপ করে রইল। তারপর দুজনে পুরস্কারের টাকা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হল। রাজু সরপঞ্চের সঙ্গে তার বাড়িতে গেল। বাড়ি পৌঁছে সে নিজের প্রাপ্ত টাকাও সরপঞ্চকে দিয়ে বলল, সরপঞ্চজি, এই টাকাটাও আপনিই রেখে দিন। আপনি সবসময় আমার যত্ন নিয়েছেন।
আর আমি খুশি যে এই টাকা আপনার কাজে আসবে। পরদিন ভোর হতেই রাজু আবার জঙ্গলের দিকে রওনা হলো। অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলের সেই একই জায়গায় পৌঁছল যেখানে তার সেই কোকিলটির সঙ্গে দেখা হয়েছিল। ঠিক তখনই সেখানে এক সাধু এসে হাজির হলেন। তিনি একটি বট গাছের নিচে বসেছিলেন। তিনি রাজুকে জিজ্ঞেস করলেন, আরে বাবা, তুমি কে? আরে জঙ্গলে কি করছো? আমি মোহনের ছেলে, আর আমি এই জঙ্গলে আসা যাওয়া করি। এই কথা শুনে সাধু একটু চমকে উঠলেন, কিন্তু কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যেতেই কোকিলটি উড়ে এসে সেখানে উপস্থিত হল। ওই সাধু তোমাকে কি বলছিল? কিছু না, সে শুধু জিজ্ঞেস করছিল আমি কে আর এখানে কি করছি। আমি বলেছি যে আমি মোহনের ছেলে এবং এখানে আসা যাওয়া করি। ওই সাধু আসলে এক ধোঁকাবাজ। সে শুধু সাধুর বেশ ধরে আছে, ভেতরে ভেতরে সে এক শয়তান। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু তোমার আর আমার বাবার কথাই ভাবনা। তুমি শুধু বলো আমি কিভাবে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি। তাহলে এসো, আমার সঙ্গে চলো। এই বলে কোকিলটি রাজুকে আবার একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেখানে একটি কাঁচের বোতল পড়েছিল, যার ভেতরে নীল কিছু একটা ভরা ছিল। আগামীকাল পূর্ণিমার রাত, ঠিক মাঝরাতে তোমাকে এই জায়গায় এসে চোখ বন্ধ করে ওই বোতলটি ভেঙে দিতে হবে। বোতল ভাঙলেই আমি এই মদের প্রভাব থেকে মুক্ত হয়ে যাব, আর তখনই তোমাকে বলবো তোমার বাবা কোথায় আছেন। আমি কি এখনই এই বোতলটা ভেঙে দিতে পারি? না, আগামীকাল পূর্ণিমার রাত, শুধু কালই তুমি এটা ভাঙতে পারবে। এই কথা বলে কোকিলটি সেখান থেকে উড়ে গেল। রাজুও নিজের ঘরের দিকে রওনা হল। অন্যদিকে সেই সাধু লুকিয়ে লুকিয়ে তাদের কথাবার্তা শুনছিল। সেও রাজুর পেছন পেছন চলতে লাগল। রাজু যখন নিজের বাড়ির কাছে পৌঁছল, তখন সে দেখল সাধুটি তার পেছনে আসছে। রাজু সেখানেই থেমে গেল। সাধু কাছে এসে রাজুকে বললে, আমি নিজের চোখে দেখেছি তুমি কোকিলের সঙ্গে কথা বলছিলে। শোনো, তুমি এই কোকিলকে চেনো না। সে কোনো সাধারণ কোকিল নয়, আমি সব জানি। কিন্তু ওই কোকিল আমার বাবার ব্যাপারে জানে, আর আমি যে কোনো মূল্যে আমার বাবাকে ফিরে পেতে চাই। তোমার বাবা এখন আর এই পৃথিবীতে নেই। ওই কোকিল তোমাকে ফাঁদে ফেলে নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে চাইছে। আরে সাধু মহারাজ, আমি সাধুদের সম্মান করি, কিন্তু তোমাদের মতো ভণ্ড সাধুদের আমি সম্মান করি না। মনে রেখো, এরপর আর একটি কথাও আমি সহ্য করব না। ভালো হয় তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। এই কথা বলে রাজু নিজের ঘরের দিকে চলে গেল। অন্যদিকে সরপঞ্চ তার স্ত্রী যখন নিজেদের ঘর থেকে বেরোলেন, তখন তাদের চোখ পড়ল সেই সাধুর ওপর। তারা দুজনেই সাধুর কাছে এসে সরপঞ্চ বললেন, আরে সাধু মহারাজ, আপনি এখানে কি করছেন? আমি রাজুকে সত্যটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনতেই রাজি হল না। সে ওই কোকিলকে অভিশাপ থেকে মুক্ত করতে চায়। যদি ওই কোকিল অভিশাপ মুক্ত হয়ে যায়, তাহলে গ্রামে ভয়ঙ্কর ধ্বংস নেমে আসবে। গ্রামের একজন মানুষও বেঁচে থাকবে না। হ্যাঁ, একদম ঠিক কথা, কিন্তু রাজু শুনতেই রাজি নয়। সাধু মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এখনই রাজুকে বোঝাতে যাচ্ছি। এই কথা বলে সঙ্গে সঙ্গেই রাজুর বাড়িতে গেলেন। ঘরে গিয়ে তিনি রাজুকে বললেন, রাজু, আমি এসব কি শুনছি? তুমি নাকি জঙ্গলে এমন এক কোকিলের সঙ্গে দেখা করছো যে মানুষের মতো কথা বলে। তোমার কি এটা অদ্ভুত মনে হয়নি? একটা কোকিল কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? ও, তাহলে আপনিও জেনে গেছেন। দেখুন সরপঞ্চজি, শুরুতে আমারও এসব খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন আর লাগে না। আর আমার পুরো বিশ্বাস এই কথা আপনাকে ওই সাধুই বলেছে। দেখুন সরপঞ্চজি, 8 বছর আগে আমার বাবা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর ওই কোকিল জানে আমার বাবা কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই, তার সঙ্গে দেখা করতে চাই। বাবা, তুমি তোমার বাবার ব্যাপারে কিছুই জানো না। হ্যাঁ, আমি জানি না, একদমই জানি না।
কারণ আপনি কখনোই আমাকে কিছু বলেননি, আর গ্রামের লোকজনও কিছু বলেনি। তাহলে আমি জানবো কিভাবে? এখন আমি কার কথাই বিশ্বাস করব বলুন তো? আমার শুধু কোকিলের কথাতেই বিশ্বাস আছে। আর কাল পূর্ণিমার রাত, আগামীকাল আমি ওই কোকিলকে অভিশাপ থেকে মুক্ত করে দেব, আর সে অভিশাপ মুক্ত হয়ে আমাকে আমার বাবার সঙ্গে মিলিয়ে দেবে। এই কথা বলে রাজু রাগে ঘর থেকে বেরিয়ে গেল। সরপঞ্চক ঘর থেকে বাইরে এলেন। তখন সাধুও বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। সরপঞ্চ সাধুকে বললেন, রাজু কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর জঙ্গলে গিয়ে রাজুকে বোতলটা ভাঙতে বাধা দিতে হবে। পরের রাতে সাধু সরপঞ্চকে সঙ্গে নিয়ে জঙ্গলে সেই গুহার কাছে গেলেন এবং বললেন, এই সেই গুহা যেখানে ওই বোতলটা রাখা আছে, যার ভেতরে ওই ডাইনি কোকিলের সব শক্তিবন্দী। রাজু এখানেই আসবে, আমরা একপাশে লুকিয়ে থাকি। এই বলে তারা দুজন গুহার একপাশে লুকিয়ে পড়লেন। ঠিক সেই সময়েই রাজু সেখানে এসে হাজির হল। রাজুকে দেখে কোকিলটি উড়ে এসে তার কাছে বলল, এখানে সাধু আর সরপঞ্চ এসেছে। তারা গুহার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা তোমাকে এই বোতলটা ভাঙতে বাধা দেবে, কিন্তু তুমি ওদের কথা শুনবে না। যদি ওদের কথা শোনো, তাহলে তুমি কোনোদিনই তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবে না। না, আমি ওদের কথা শুনব না। ঠিক আছে, তাহলে দেরি করো না। যাও, বোতলটা তুলে নিয়ে এসো আর ভেঙে ফেলো। রাজু দ্রুত গুহার ভেতরে ঢুকে বোতলটা তুলে নিয়ে এলো। সে যখনই বোতলটা ভাঙতে যাচ্ছিল, ঠিক তখনই সাধু আর সরপঞ্চ সেখানে এসে পড়লেন। রাজু, থামো, এই বোতলটা ভেঙো না। তুমি ভয়ঙ্কর বড় একটা ভুল করতে যাচ্ছ। না, যে কোনো মূল্যে আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতেই হবে। রাজু, মন দিয়ে শোনো, এই কোকিল কোনো সাধারণ পাখি নয়, এটা এক ডাইনি। আজ থেকে 10 বছর আগে যখন তুমি ছোট ছিলে, এই ডাইনি পুরো জঙ্গলের উপর দখল কায়েম করেছিল। যেই ভুল করে এই জঙ্গলে ঢুকত, সে আর কখনো ফিরে আসতো না। তখন তোমার বাবা আর আমি একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, একে থামাতেই হবে। আমরা সাধু মহারাজের কাছে উপায় জানতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, এই অভিশাপ শেষ করতে হলে তোমাদের দুজনের মধ্যে একজনকে জঙ্গলের পাশের কুয়োতে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। তোমার বাবা সাহসের সঙ্গে এগিয়ে এসেছিলেন এবং নিজেই সেই বলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। এরপর সাধু মহারাজ ওই ডাইনির সমস্ত শক্তি একটি বোতলের মধ্যে বন্দি করে তাকে কোকিলে রূপান্তরিত করেন। এভাবেই এই জঙ্গল আবার নিরাপদ হয়ে ওঠে। কিন্তু এই রহস্যটা আমরা কাউকেই বলিনি। গ্রামের লোকেরা কিছুই জানে না। এই কথা শুধু আমার আর সাধু মহারাজেরই জানা ছিল। তাই তোমাকেও আমরা কখনো কিছু বলিনি। কিন্তু যদি তুমি এই বোতলটা ভেঙে ফেলো, তাহলে ও আবার নিজের আসল রূপে ফিরে আসবে। এটা ওরই একটা চাল। ওরা সবাই মিথ্যে বলছে, সত্যিটা সেই যেটা আমি বলছি। যদি আমার মনে কোনো ষড়যন্ত্র থাকতো, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কখনো তোমাকে সাহায্য করেছে? না। ধন সম্পদ, হীরা মুক্তা সবই তো আমি তোমাকে দিয়েছি, আর এখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গেও মিলিয়ে দিচ্ছি। রাজু বিভ্রান্ত হয়ে পড়ল। বোতলটি তার হাত থেকে পড়ে গেল আর তা ভেঙে গেল। হঠাৎ করে কোকিলটি এক ডাইনির রূপ ধারণ করল। রাজু, তুমি আমার কাজটা খুব সহজ করে দিলে। এখন আমি মুক্ত, আর এখন তোমাদের সবার সর্বনাশ শুরু হয়েছে। আজ আমি তোমাদের কাউকেই জীবিত ছাড়ব না। রাজু, তুমি ভয়ঙ্কর বড় একটা ভুল করেছ। এখন এই ডাইনি কোনো অবস্থাতেই আমাদের বাঁচতে দেবে না। আমাকে ক্ষমা করে দিন সরপঞ্চ সাহেব, আমি ওর কথায় ভুলে গিয়েছিলাম। এখন কি এর কোনো উপায় আর নেই? এর একটাই উপায়, আমাদের এখনই সেই কুয়োর কাছে যেতে হবে, আর একজনকে নিজের জীবন উৎসর্গ করে আবার ওই ডাইনিকে বোতলে বন্দি করতে হবে, নয়তো পুরো গ্রাম ধ্বংস করে দিবে। তারপর রাজু গিয়ে সেই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে
আবার সেই ডাইনিকে বন্দি করে ফেলে।